৩ বছর আগে মাঝরাত্রে যে মানুষটা বাড়ি থেকে বের করে দিয়ে আমাকে তালাক দিয়েছিল, হঠাৎ এক রাত্রে ফোন করে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ রেহেনা, তোমার পায়ে পড়ি, একটাবার হসপিটালে আসো, আমার মেয়ের অবস্থা বেশি ভালো না, ওর তোমাকে লাগবে, ও মারা যাচ্ছে। তখন আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। অনেক কষ্ট করে গুছিয়ে নেওয়া জীবনটাকে চায়ের ধোঁয়াটাও আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল। আমি তখন ঠান্ডা গলায় বললাম, ও তোমার নতুন বউয়ের মেয়ে, তো সেখানে আমার কি করার আছে? ভুলে গেছো আমি কোনো সন্তানের মা না, আর আল্লাহ ভরসা। কিছুক্ষণ নিস্তব্ধতা। তখন ওই পাশ থেকে আরমান কাঁপা কাঁপা গলায় বলল, ওইটা নীলার মেয়ে না রেহেনা, এটা তোমার মেয়ে। ভুলে গেছো যেদিন তোমাকে হসপিটালে বলা হয়েছিল তুমি মৃত সন্তান জন্ম দিয়েছো? আরমানের মুখে কথাটা শুনে হাত থেকে কাঁপতে কাঁপতে ফোনটা ফ্লোরে পড়ে গেল, আর চার কাপটা ভেঙে তছনছ হয়ে গেল। চার পাঁচটা ঝাপসা হতে লাগলো। মনে পড়ছিল সেই অভিশপ্ত দিনগুলোর কথা। তখন আমি 7 মাসে প্রেগনেন্সি। হঠাৎ প্রেশার এতটা বেড়ে গিয়েছিল, ডাক্তার বলেছিল মা বাচ্চা দুইজনকে বাঁচানোই অনেক কঠিন। তারপর একদিন মাথার ভিতরে যন্ত্রণা, চোখের সামনে সেই অপারেশন থিয়েটারের লাইট, তারপর দীর্ঘ অন্ধকার। কয়েকদিন পরে আমার জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফিরতেই দেখি শাশুড়ি মাথায় হাত দিয়ে কান্না করছিল, পাশে দাঁড়িয়ে ছিল আরমানও। জ্ঞান ফেরার পর দুর্বল গলায় বলেছিলাম, আমার বাচ্চা কোথায়? শাশুড়ি নরম গলায় বলেছিল, আল্লাহ যা করে ভালোর জন্য করে মা, মেয়েটাকে আল্লাহ পাঠিয়েছিল ঠিকই, কিন্তু বাঁচে নাই। আমি এত জোরে চিৎকার দিয়ে কান্না করা শুরু করেছিলাম যে পুরো কেবিন কাঁপতে শুরু করেছিল। আমার সেদিন চিৎকার, আমার সেদিন আর্তনাদ কারো হৃদয় স্পর্শ করতে পারে। তারপর 2 মাস ছিল আমার জীবনের সবচাইতে বেশি কঠিন। আমি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ি। একটা সময় তো নিজের ঘর থেকে আমি বের হতাম না। সারাদিন শুধু একটা কথাই ভাবতাম, আমার মেয়েটা যদি বেঁচে থাকতো ঠিক দেখতে কেমন হতো। এটা ভেবে ভেবে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেছিলাম। ঠিক ওই সময়ে আরমান আমাকে তালাক দিল। একদিকে সন্তান হারানোর শোক, তারপর আমার প্রিয় মানুষটাও আমাকে ছেড়ে দিতে চায়। কাঁদতে কাঁদতে আরমানকে জিজ্ঞাসা করেছিলাম, আমার অপরাধ কি, কেন তুমি আমাকে তালাক দিবে এই সময়ে? তখন আরমান বলেছিল, তুমি আর স্বাভাবিক নাই, তোমার সাথে সংসার করা যায় না। আমাকে তালাক দিয়ে আরমান 1 মাস পরে তার খালাতো বোন নীলাকে বিয়ে করে। আমি তখনই ভেবেছিলাম আমার বেঁচে থাকার মতো অবশিষ্ট কিছুই আর বেঁচে নেই। কিন্তু আজ 3 বছর পর ওই মানুষটাই ফোন করে বলছে আমার মেয়ে বেঁচে আছে। আমি কিভাবে হসপিটালে পৌঁছালাম আজও আমার মনে নেই। ঢাকায় বড় একটা প্রাইভেট হসপিটাল। ঢুকেই দেখলাম করিডোরে আরমান দাঁড়িয়ে আছে, মুখটা শুকানো, চোখ দুটো লাল। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। সোজা গিয়ে আরমানের শার্টের কলার ধরলাম, ধরে চিৎকার করে বললাম, তুমি কি বললা ফোনে? আমার মেয়ে বেঁচে আছে? তাহলে আমার মেয়ে কোথায়? আরমান মুখে কোনো কথা বলল না, হাতের আঙ্গুল দিয়ে একটা ক্যাবিনের দিকে ইশারা করলো। আমি সেই ক্যাবিনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। পুরো ঘরটা কাচের তৈরি। বাহির থেকে দেখা যাচ্ছে ছোট্ট একটা মেয়ে বেডে শুয়ে আছে লাইফ সাপোর্টে। তার পুরো শরীরটা তার দিয়ে পেঁচানো। সে নিঃশ্বাস নিচ্ছে খুবই কষ্ট করে। কিন্তু আল্লাহ, একদম ছোটবেলার আমিটা, একই চোখ, একই ঠোঁট, একই কপাল, আর তিলটা ঠিক একই জায়গায়। মনে হয় সেই ছোট্টবেলার আমিটা। আমার পা কাঁপতে লাগলো। পেছন ফিরে আরমানের বুক চাপতে চাপতে আমি কাঁদতে কাঁদতে বললাম, কেন করলে আমার সাথে এটা? আমার সাথে কেন করেছিলে এমন? কেন আমার মেয়েকে তোমরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে? আরমান তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, ডাক্তার অনেক আগেই বলেছিল নীলা কোনোদিনও মা হতে পারবে না। মা তখন বলেছিল, তোমার বাচ্চা যদি নীলার নামে বড় করি আমি, তাহলে আমাদের সংসারটা টিকে যাবে। আর তুমি তো অনেক ছোট, তুমি দ্বিতীয় বিয়ে করলে আবারও তোমার বাচ্চা হবে। তখন আমার ঘৃণায় শরীর কেঁপে উঠলো। মানে এরা সবাই জানতো, এরা সবাই আমার সন্তানকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছে। আমি কিছু বলতে যাব, তখনই করিডোর জুড়ে হাই হিলের শব্দ ভেসে উঠলো। আমরা দুইজনে ফিরে তাকালাম। দেখি নীলা হেঁটে আসছে, মুখে তীব্র রাগ। নীলা সামনে এসে আরমানকে চিৎকার করে বলল, তুমি ওকে কেন ডেকেছো? তুমি পাগল নাকি? আরমান তখন বলল, ওর ব্লাড প্রয়োজন নীলা, কারোর সঙ্গে ম্যাচ করছে না। আর রেহেনার সঙ্গে অদ্ভুতভাবে ব্লাড ম্যাচ করে গিয়েছে। তখন নীলা বিরল একটা হাসি দিয়ে জয়ের হাসি হাসলো, আর আরমানকে বলল, এখনো তোমরা বোকা থাকবে? এটা রেহেনা সন্তান, এটা রেহেনা সন্তান না। এই মেয়ে যদি বেঁচে থাকে তোমাদের পরিবার পুরোটাই তছনছ করে দেবে। ব্যাগের ভিতর থেকে নীলা তখন একটা সাদা কাগজ বের করে আরমানের দিকে ছুঁড়ে মারলো। কাগজটা নিচে পড়ে গেল। আমার মাথার মধ্যে ঝড় বেয়ে যেতে লাগলো। মেয়েটা যদি আমার না হয় তাহলে হুবহু কেন আমার মতো দেখতে? আর এই কাগজে এমন কি লেখা আছে যে নীলা এত ভয় পাচ্ছে? আমি কাঁপতে কাঁপতে ফ্লোর থেকে কাগজটা উঠিয়ে হাতে নিলাম। কাগজটা যখন খুললাম, হাসপাতালের বড় বড় লাইটগুলো একদম কাগজের উপরে যে পড়লো। চোখের পানিতে ঝাপসা দেখছিলাম, তবুও পড়তে লাগলাম। ডিএনএ টেস্টের রিপোর্ট এটা। প্রথমে লেখা আছে আরমান রহমান, তারপর নীলা রহমান, তারপর ছোট্ট মেয়েটার নাম আয়রা। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চোখ মেলে রিপোর্টের নিচে তাকাতে ক্লিয়ার ভাবে লেখা ছিল আরমান রহমান, নীলা রহমান কেউ তার বাবা মা না। রিপোর্টের দিকে তখন আরমানও হতভম্ব হয়ে তাকিয়েছিল। আরমান কান্না করছে, কিন্তু চোখ দিয়ে কোনো পানি পড়ছে না। পুরো দুনিয়াটা যেন আমার ঘুরতে লাগলো।
আমি তখন নীলাকে বললাম, তাহলে এই বাচ্চা কার? আরমানও তখন নীলার কাছে জানতে চাইলো। নীলা তখন কাঁদতে কাঁদতে মেঝেতে বসে বলল, সত্যি বিশ্বাস করো, আমি এটা চাইনি। সত্যি সেদিন রেহানার মেয়ে মারা গিয়েছিল। নীলার মুখে কথাটা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। আবারও কেন জানি আমার মনে হলো যে আমার সন্তানকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। তখন নীলা কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো, আমি এটা কখনো চাইনি। সেদিন হসপিটালে একটা অবৈধ সন্তান জন্ম নেয়, ওর মা ওকে রেখে পালিয়ে যায়। আমি আর খালা তখন একটা সিদ্ধান্ত নেই, মানে আরমানের মা। নিঃশব্দে আমি আর আরমান শুনছিলাম। রেহেনার বাচ্চাটাকে সরিয়ে তখন ওই বাচ্চাটাকে তোমার বাচ্চা বলে চালিয়ে দেই। আর খালা তখন বলে, এটা কোনোভাবে যেন আরমান জানতে না পারে, কারণ আরমান সন্তান হারার শোক বহন করতে পারবে না, আর আমাদের সংসারটাও টিকবে না। তখন আরমান বলে, মানে তাহলে আমি 3 বছর ধরে মৃত সন্তানের শোক বহন করছিলাম? আরমান তখন বলে, ছোট্ট মেয়েটা এতদিন তাহলে পরিচয় ছাড়াই বড় হয়েছে, আর আম্মা এত বড় একটা মিথ্যা বলেছে আমার সঙ্গে। তখনই কেবিন থেকে অ্যালার্ম বেজে উঠলো। ভিতর থেকে একজন ডক্টর আর নার্স বের করে আসলো। রোগীর অবস্থা অনেক খারাপ, এমার্জেন্সি ভাবে রক্ত লাগবে। আমি তখনই বললাম, আমার শরীর থেকে রক্ত নেই। আরমান আর নীলা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। রক্ত দিতে দিতে গ্লাসের উপর দিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে রইলাম। হয়তোবা সে আমার গর্ভের সন্তান না, কিন্তু আমি 3 বছর যাবত এই মুখটা ভেবে ভেবে চিৎকার করে কেঁদেছি। আমি এই ছোট্ট হাতটাই ধরতে চেয়েছি। মায়া শুধু রক্তের সম্পর্ক হয় না, কখনো কখনো একটা শূন্য বুক অন্যের সন্তানকেও নিজের সন্তান বানিয়ে ফেলে। 4 ঘন্টা পর ডাক্তার বের হয়ে এলেন। বললেন, আপাতত বিপদ কেটে গিয়েছে। আমার চোখ দেবে পানি পড়ল। নীলা তখন কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো রেহেনা, আমি আয়রাকে প্রচন্ড ভালোবাসি। আমি ওকে কখনো পর ভাবিনি। আমি নীলাকে তখন কিছুই বলছিলাম না, কারণ ওর চোখ দেখে আমি বেশ বুঝতেই পেরেছিলাম। আর যাই হোক, এই কথাটাও সত্য বলেছে। কয়েকদিন পর আয়রাকে বাসায় নিয়ে যাওয়া হলো। আয়রা ফিরেছে বাসায়, তবে সেই পুরনো বাসায় না। সবকিছু জানাজানি হওয়ার পর সত্যটা আরমানের মা স্টক করে, এলাকার মানুষও জানাজানি হয়ে যায়। আরমান একদিন রাত্রে আমাকে ফোন করে বলে, আমরা কি আবারও নতুন করে সংসারটা করতে পারি না? আমি কিছুক্ষণ নীরব থেকে আরমানকে উত্তর দিয়েছিলাম, ভাঙা কাজ হয়তোবা জোড়া লাগানো যায়, কিন্তু দাগটা থেকে যায়। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তবে তোমার কাছে আমি কখনো ফিরতে পারবো না। আয়রা এখন আমার কাছেই থাকে। অদ্ভুত হলেও এটাই সত্যি, আমরা এখন দুইজনই ওর মা। নীলাও মাঝে মাঝে ওকে দেখতে আসে। একজন জন্ম না দিয়েও মা হয়েছে, আর একজন জন্ম দিয়েও সন্তানের জন্য জীবন কাটিয়ে দিয়েছে। আর এটা আমি খুব কাছ থেকে উপলব্ধি করেছি। রক্তের সম্পর্ক থাকলেই শুধু সম্পর্ক তৈরি করে না, ভালোবাসার জায়গা থেকেও সম্পর্ক তৈরি করে। লাইভ স্টোরিটা শোনার জন্য ধন্যবাদ সবাইকে।